সকলের জন্য বিপদ অনস্বীকার্য যদি শেখ হাসিনার মতো চরিত্র আমরা অবলম্বন করি। তরুণদের পালস সবাই ঠিকভাবে বুঝতে পারছে না, কেউ কেউ অনুধাবন করতে পারছে, যেমন আমাদের মাশরুকুর আহমেদ ভাই খন্দকার সাহেব, উনি একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিএনপির সিনিয়র নেতা। ওনার বক্তব্যের মধ্যে আপনি কিন্তু একটা ঐক্যের সুর পেলেন এবং ওনার বক্তব্যের মধ্যে কোনো ধরনের বিষোদ্গারটা আপনি তেমন পাননি, কোথাও পাননি, একটা দেশপ্রেমের সুরটা পেলেন এবং ইতিহাস নিয়ে তিনি কথা বললেন। বাস্তবতা তাই। আজকে যদি বিএনপি বলেন আর জামাত ইসলাম বলেন, আপনি যদি ঐক্যবদ্ধ না থাকতে পারেন, এই দেশটা 5ই আগস্টের পূর্বে ঐক্যের কারণে তো রেজাল্ট এসেছে, আর অনৈক্য হলে যা আসার সেটা কিন্তু আসবে। তখন 17 বছর যা ঘটেছে সবার জন্য, ওইটাই আবার এই দুইটি দলের জন্যই অপেক্ষা করছে, সেটা বিএনপি এবং জামাতকে সাফার করতে হবে। আমাদের বর্তমান প্রজন্ম কী চায়, তরুণরা কী চায়, যেমন মাসুর ভাইয়ের অ্যানালাইসিসটা সঠিক যে এই যে 25 বছর 30 বছর বিলো 40 ধরেন যারা, তারা এখন আর সেই পুরাতন বস্তাপচা রাজনীতিতে যেতে চায় না। সবাই চায় যে নতুন একটা রাজনীতি, যে রাজনীতিটা আবার এমন যে আপনি ওই চিবিয়ে গিলিয়ে বলে দিবেন যে তুমি রাজাকার, তুমি আল বদর, তুমি আল শামস, এগুলোও শুনতে চায় না। বাঙালির জনগণ ভালো করে জানে যে কে রাজাকার, কে খারাপ, কে ভালো, ওই চুজ করবে। ইতিহাস কি মুছে দেওয়া না, মুছে দেবে না কেউ। এই যুবক তরুণরা কোনো ইতিহাসকে মুছছে না, কিন্তু কোনো ট্যাগিংও পছন্দ করছে না। আপনি গুপ্ত বলে চালিয়ে দিবেন বলে আমাকে কেউ গুপ্ত মনে করবে না, আপনি রাজাকার বলে চালিয়ে দিবেন বলে আমাকে কেউ রাজাকার মনে করবে না। এটা বর্তমান জেনারেশন যেটা চায় এবং সেটাই হচ্ছে। আমার এখনো মনে আছে যখন নারায়ে তাকবীরের স্লোগান রাস্তায় দেওয়া যাইত না, শেখ হাসিনার আমলে একবার এক সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে বলেছিলেন নারায়ে তাকবীর স্লোগান কিসের আবার। তখন ওই পরের দিনই আমি দেখলাম যে প্যান্ট শার্ট পরা টাই ব্লেজারওয়ালা স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় এসে স্লোগান দিয়েছে। এখন কি ওই স্লোগানটা মাদ্রাসা শিক্ষা অর্জন করেছেন? না, এটা মানে তার ভিতরে এক ধরনের চেতনাবোধের জায়গা থেকে হয়েছে। আমরা আজকের এই বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল হোক আর সরকারি দল হোক, সেই জায়গায় তাদেরকে সেটা অনুধাবন করতে হবে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, বর্তমান সময়ের জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক পলিসি একরকম, আর তার আশেপাশের মানুষগুলোর রাজনৈতিক চরিত্র এখনো সেই বস্তাপচা রাজনীতির ধাঁচে কিছুটা হলেও চলছে। দেখেন, জুলাইয়ের 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে প্রথম এত ভোট পেয়ে ক্ষমতায় তো এসেছে বিএনপি। বিতর্ক থাকুক, নির্বাচন নিয়ে যত ঝামেলা থাকুক, আমরা তো সবাই মেনে নিয়েছে, জামাতও তো মেনে নিয়েছে। যদিও জামাত ক্ষমতায় যাওয়ার কথা, প্রাইম মিনিস্টার ডাক্তার শফিকুর রহমান সাহেবের হওয়ার কথা, সেই প্রসঙ্গটা আমি সেই বিতর্কটা কি মানে সেই বিতর্কটা স্পষ্ট, সেই বিতর্কটা তো বিএনপি কি তাহলে জোর করে ক্ষমতায় আসছে? না, জোর করে ক্ষমতায় আসছে সেটা বলছি না। বিএনপির জায়গা থেকে যে নির্বাচনের বিতর্কটার ঊর্ধ্বে উঠে একটা নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনটাতে আমরা তো কিছুটা বিতর্ক দেখতে পাচ্ছি। যেমন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করলেন লন্ডনে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, ওদিকে বিএনপি দোষারোপ করছেন যে ইউনূস সাহেব হচ্ছেন জামাতের লোক। আবার আমরা দেখলাম যে জামাতের লোক হইলে সে লন্ডনে বসে যে ডেট দেয়, যে তারিখ দেয়, সেই তারিখে নির্বাচন হয়, হোয়াটএভার। তাহলে লন্ডন বৈঠক কি বিএনপি ক্ষমতায় যাওয়ার লন্ডন বৈঠকটা আমি তো ইঙ্গিত করে রাজনীতিবিদ হিসেবে আপনাকে বলতেই পারি যে লন্ডন বৈঠক, এটারও একটা কারণ থাকতে পারে, এটা তো বলা দোষের কিছু নয়। না হয় আপনি সেখানে কেন করবেন? বাংলাদেশের রাজনীতি বাংলাদেশে বৈঠক হবে, বাংলাদেশে বসে সমাধান হবে, সেটা একটা বিতর্ক। তারপরে নির্বাচনের সময় আপনারা তো দেখেছেন ডিপ স্টেটের ডিসিশন তো আপনারা শুনেছেন। আমাদের রেজওয়ানা যে চৌধুরী সাহেব, যিনি সাবেক উপদেষ্টা ছিলেন, তিনি তো একবার বলেছেন যে ক্ষমতার মানে যেতে দেওয়া হয়নি। এই মন্তব্যটা করে কাদেরকে তিনি যেতে দেননি, কারা যেতে পারেননি, সে বিতর্ক লম্বা বিতর্ক। কিন্তু তারপরেও আমি মনে করি জননেতা জনাব তারেক রহমান সাহেব, যিনি বিএনপির বর্তমানে নেতৃত্ব দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের ইতিহাসে বর্তমান সময়ের এই প্রজন্মের কাছে বেস্ট প্রধানমন্ত্রী আছে, বেস্ট বিরোধী দলীয় নেতা আছে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। ব্যক্তি জীবন তারেক রহমান সাহেব, তার চলাফেরা, হাঁটা, কথাবার্তা, আলোচনা, রাষ্ট্র নিয়ে চিন্তা আমার কাছে খুবই মনে হয় যে খালেদা জিয়াউর রহমানের চরিত্রের কাছাকাছি একটা তার ভিতরে অ্যাডাপ্ট হচ্ছে, এবং এটার জন্য আমি প্রাউড ফিল করি। কিন্তু এই যে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে এই দুইজনের মধ্যে যে সমন্বয়টা, এটা কি আমার রাষ্ট্রের অন্য রাজনৈতিক নেতারা অনুধাবন করতে পারছে কিনা? আপনার সংসদেই একজন দাঁড়িয়ে আজীবন আওয়ামী লীগ করেছে, এখন দাঁড়িয়ে জামাতকে গালি দেয়। আপনার সংসদে দাঁড়িয়ে আপনার ওখানে বলছে রাজাকার, আল বদর, আল শামসের বাচ্চারা সামনে দাঁড়িয়ে, যখন এই যে ফজলুর রহমান সাহেব তো বলেছেন কয়েকদিন আগে সংসদ দাঁড়িয়ে, রাজাকারের বাচ্চারা, আল বদরের বাচ্চা। আপনি কাকে বলছেন? আপনার ডায়াসে তো রাজাকার নাই, আল বদর নাই, আল শামস নাই। মাননীয় আপনার কি বলে আমাদের স্পিকার মহোদয় নিজেই তো বলে দিয়েছেন যে জামাতের সামনে যারা উপস্থিত কেউ রাজাকার না, আর যে আছে উল্টা এখানে মুক্তিযোদ্ধা একজন, তার পরিচিত বন্ধু বসা আছে। তো এই চরিত্রের জায়গা থেকে বের না হলে তো আপনাকে বস্তা পচা জায়গায় আবার যেতে হবে, পিঠে মানে সালা বেঁধে হাঁটার রাজনীতি আবার চালু করতে হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে
সেই জায়গা থেকে বের হতে ডাক্তার শফিকুর রহমান সাহেব চায়। যেমনটা আমার মাসুদ ভাই বলেছিলেন যে এই সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তার আলোচনাগুলো প্রতিহিংসা পরায়ণ হয় না। আমি মনে করি এইটাতে সর্বোচ্চ ক্রেডিট এখন দেওয়া উচিত ডাক্তার শফিকুর রহমান সাহেবকেও। কেন? ডাক্তার শফিকুর রহমান সাহেব এই বাংলাদেশের ইতিহাসে এই যে ক্রাইসিস হলো আপনার ফুয়েল ক্রাইসিস, প্রথম কোনো বিরোধী দলীয় নেতা, এটা যদি শেখ হাসিনা হয়তো 7 দিন আগে হরতাল দিয়ে বসে থাকতো সুযোগ সন্ধানী। তিনি বললেন যে আপনার এই রাষ্ট্রের যে সমস্যা সমাধানের জন্য আমাদেরকেও কমিটিতে রাখেন, আমরা থাকতে চাই। বিএনপি তো অভিযোগ করে যে কমিটিতে জামাতকে নেওয়ার পরই সংকট সমাধান হয়ে গেল। না সংকট সমাধান হয়েছে means আপনি সেই চাবিটা জামাতের হাতে ছিল। না এটা বাংলাদেশের মানুষ জানে। আপনি জামাতকে যদি এতটা শক্তিশালী মনে করেন যে সেই চাবিটা জামাতের হাতে, তার চাবিটাই জামাতের হাতে দিয়ে দেন, তাহলে জামাতই ফুয়েল ক্রাইসিস শেষ করুক, জামাতই রাষ্ট্র ক্ষমতা চালাক। আপনি তো সেটাও দিচ্ছেন না আর বলছেন জামাতের হাতে। এটা হচ্ছে কি আওয়ামী লীগের একটা ন্যারেটিভ, একটা সময় এরকম ছিল। এবং সে কারণেই আমি প্রায় বলি যে আসলে তো বাংলাদেশের রাজনৈতিক স্ট্রাকচার পরিবর্তনের জন্য জামাত সর্বোচ্চ ভূমিকা রেখেছে। কেন রেখেছে? যদি তাই না হয় তাহলে শেখ হাসিনা তো তাকে 1 তারিখ যার কাছ থেকে ব্যথা বেশি পাবেন আপনি তো তার জন্যই করে উঠবেন। তো 1 তারিখে শেখ হাসিনা করে উঠেছে কিন্তু ওই জামাত শিবিরের কারণে, আর সে কারণেই জামাত শিবিরকে তিনি নিষিদ্ধ করেছেন। বিএনপিকে তো আর তখন নিষিদ্ধ করতে পারেন নাই। তো এখান থেকে আমার কিন্তু একটা বক্তব্য সবসময় বলে এসেছি যে এই জুলাই বিপ্লবের মূল চেতনার জায়গায় শক্তিশালী ভূমিকা পালন করেছে জামাত শিবির এবং ডাক্তার শফিকুর সাহেব অন্যতম একজন মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে। যাই হোক, সে ভিন্ন আলোচনা। আমার আলোচনাটা হচ্ছে আমরা যাচ্ছি কোথায়। আমাদের যেতে হবে বর্তমান প্রজন্ম যা চায় তাই। আপনি অদা দিয়ে এসেছেন গণভোটের পক্ষে রায় দিতে, আপনি অদা দিয়ে এসেছেন জুলাই সনদ বাস্তবায়ন হবে, আপনি বলেছেন পিআর সিস্টেমের ইলেকশনের আপনারা সেই দফাগুলোতে সংসদ ভবনের সামনে প্লাজায় সিগনেচার করেছে, জামাতও করেছে, বিএনপিও করেছে। বারবার বলতেছেন দাড়ি কমা অক্ষরে অক্ষরে পালন করা হবে, কিন্তু আদতে দাড়ি কমা অক্ষরে অক্ষরে পালন হচ্ছে? রিফাত সাহেব আমাদের চিফ জাস্টিস যে ছিলেন আমাদের বাংলাদেশের, তার নেতৃত্বে বিচার ব্যবস্থার স্বাধীন আমরা সচিবালয় করলাম আপনার, সেখান থেকে বিএনপি ক্ষমতায় আসার পরে সচিবালয় সেটা ভেঙে তাদেরকে উল্টা নোটিশ দিয়ে নিয়ে যাওয়া হলো কেন্দ্রে। এভাবে করে আপনার কোথায় প্রধানমন্ত্রীর ভারসাম্য, প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য, তারপরে আমার বাংলাদেশের এই যে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন এক কথা যদি আমি বুঝি যে তরুণদের পালস বুঝেরা বিএনপি রাজনীতিটা আমি করছে না। 2-3টা আপনাকে বলছি যে 3টা বেসিক জায়গা দেখান যেটাতে আমরা সংস্কার করতে পেরেছি, একটাও আপনি দেখাতে পারবেন না। জুলাই চেতনার আপনার এই যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এখন পর্যন্ত বিএনপির এটা সমাধান নাই। শেষ করছি, আমাকে 30 সেকেন্ড দিবেন। দেখেন এই বিচার ব্যবস্থার স্বাধীনতা এখন পর্যন্ত এটা আপনি এস্টাবলিশ করতে পারেন নাই। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আপনি করতে পারেন নাই। আপনি একজন ব্যক্তি চিফ মানে দলের প্রধান থাকবে, রাষ্ট্রের প্রধান থাকবে, এটার ব্যাপারে আপনি সমাধান দিতে পারেন নাই। তো জুলাইয়ের প্রথম চেতনা তো হওয়া উচিত ছিল প্রথম সংসদ অধিবেশনের দিনই এই চেতনাগুলোর যা যা আমরা সংস্কার চাই সবগুলোর উপরে সবার আগে কথা হবে। তারপরে আপনি গিয়ে নতুন নতুন করবেন, গাড়ি ড্রাইভ করবেন, সহধর্মিনীর সাথে থাকবে, গেঞ্জি গায়ে দিয়ে আমি বৃক্ষরোপণ করব, পানি দিব, মানুষকে ভালোবাসবো, এই সহ মর্মিতামূলক আচরণগুলো অবশ্যই পজিটিভ একটা রাজনৈতিক সাইন, কিন্তু ইজ নট আপনার কোনোভাবেই কাউন্ট করার সুযোগ নেই যে আমি এগুলো করে ওইগুলো থেকে পার পেয়ে যাব। ওটা দিয়ে আপনি একজন ভালো হিউম্যান হতে পারবেন, রাষ্ট্র আপনাকে স্বীকৃতি দিবে যে জনাব তারেক রহমান সাহেব বেস্ট পারসন, কিন্তু রাষ্ট্র এটাও বলতে বাধ্য হবে আজকে যেভাবে বিএনপিকে কোণঠাসা করা হচ্ছে এই একটা কথা বলে যে জুলাই চেতনা তারা ধারণ করতে ব্যর্থ হচ্ছে। কেন? আজকে তিনি তো ধারণ করছেন। আমার সহ আলোচক তো বারবার বুঝাতে চাচ্ছেন যে সকলের জন্য বিপদ অনস্বীকার্য যদি শেখ হাসিনার মতো চরিত্র আমরা অবলম্বন করি। আমরা সেই চরিত্রে যেতে চাই না, আমরা ভোট চুরির রাজনীতি যেতে চাই না।